তিনি তার জায়গা নিয়ে খুব বেশি শঙ্কিত, সে কারণে তিনি স্পিনারদের খুব বেশি সুযোগ দিতে চান না। ফ্যান কিভাবে চিন্তা করছে এটা নিয়ে তো আমরা যখন টিম করবে বা যারা খেলছে তারা তো আসলে ওইটার পরে বেস করে তো আমরা আসলে চিন্তা করি না। বাংলাদেশ সদ্য একটা ওয়ানডে সিরিজ জিতলো, ক্রিকেটারও আত্মবিশ্বাসী, একটা উৎসবের আমেজ ছিল সাগরিকায়, নিশ্চয়ই সেই উৎসবটা ছুঁয়ে গেছে আপনাকেও। অবশ্যই যখন আপনি এরকম একটা সিরিজ জিতবেন এবং ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতেছি, যেহেতু ফার্স্ট ম্যাচটা আমরা ওইরকম পারফর্ম করতে পারি নাই, কিন্তু ওইটা ভালোভাবে ব্যাক করেছি, তখন নিশ্চয়ই স্বস্তির একটা ব্যাপার আছে। বাংলাদেশ যখন সিরিজটা শুরু হলো তার আগ দিয়ে অনেক আলোচনা হয়েছে। নিউজিল্যান্ড দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বাংলাদেশের সাথে খেলার জন্য, অনেকে বলছে এটা নিউজিল্যান্ডের সি টিম। আসলে এই সব দল যখন বড় বড় দলগুলোর যখন বি টিম বা সি টিম বলা হয়ে থাকে, তারা যখন আসে, এটা আসলে ক্রিকেটারদের মানসিক যে দিকটা তার উপর কেমন প্রভাব ফেলে, নেগেটিভ নাকি পজিটিভ, যে এই দলের বিপক্ষে আমাদের জিততেই হবে, না হলে আমরা সমালোচনা বেশি হবে, এরকম কোনো চাপ থাকে কিনা? না না, আসলে জিনিসগুলো এভাবে আমরা দেখি না। ন্যাশনাল টিমে যারা খেলে বা ড্রেসিং রুমের মধ্যে আমরা আসলে ইন্টারন্যাশনাল সিরিজের প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য একই ধরনের চ্যালেঞ্জ থাকে এবং আমরা একইভাবে প্রিপারেশন নিই এবং মাইন্ডসেট বলেন, অ্যাটিটিউড বলেন, মাঠের মধ্যে ছেলেদের জেতার যে স্পৃহা, সব কিছুই আসলে প্রত্যেকটা ম্যাচে একই রকম থাকে। এটা একটা রুটিনের মতন। এই রুটিনটা আপনি যখন ফলো করবেন এবং প্রত্যেকটা ম্যাচেই আপনি যখন একইভাবে যাবেন, তখন পারফরমেন্সের গ্রাফ সবসময় ভালো দিকে থাকবে। মানে প্রতিপক্ষ কতটা শক্তিশালী, কতটা দুর্বল, সব নিয়ে আসলে ক্রিকেটারদের ভাবার সুযোগ নেই। না, কেন আপনি দিন শেষে ম্যাচটা আপনি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ জিতবেন এবং আপনি কিন্তু মানে হেড টু হেডে আগায় থাকলেন, একটা ম্যাচ আপনি আসলে আগায় থাকলেন, তো এইভাবে চিন্তা করার কোনো অপশন নাই। ওয়ানডে সিরিজ শেষ, সামনে টি-20 সিরিজ শুরু হচ্ছে, সাগরিকার উইকেটেই খেলা হবে, যেখানে আমরা বরাবরই দেখি কিছুটা রান হয়। আমরা যখনই সেই চট্টগ্রামে ফিরে যাই, তখনই আমরা দর্শকরাও আশায় বুক বাঁধে যে একটা হাই স্কোরিং ম্যাচ তারা দেখবে। সেই জায়গায় এসে বর্তমানে বাংলাদেশের পাওয়ার হিটিংটা আপনি কোন পর্যায়ে দেখছেন? আপনি আসলে যে টিমটা খেলছে এতে কিছু চেঞ্জ আসছে, নতুন কিছু ছেলে ইনক্লুশন হচ্ছে। তারপরেও ওয়ার্ল্ড কাপের যে টিমটা, স্পেশালি ব্যাটিং অর্ডারে যে টিমটা ছিল ওই টিমটা আছে। এবং আপনি জানেন যে বাংলাদেশে এখন টি-20তে যারা ব্যাটিং করে, স্পেশালি টপ অর্ডারে ইমন আছে, তামিম আছে, তো এদের হিটিং অ্যাবিলিটি যেটা আছে বেশ ভালো, স্ট্রাইক রেট ভালো। তো আশাই করছি যে ভালো যদি উইকেট থাকে, এবং আমরা এতদিন যে চিটাগাংয়ের যে এরকম ট্র্যাডিশনাল উইকেট দেখে আসছি, তো একটা মানে বড় স্কোরের খেলা হবে। নিউজিল্যান্ড যে দলটা পাঠিয়েছে, আমরা ওয়ানডে সিরিজ জিতেছি, টি-20 সিরিজে আপনার কি মনে হয় ফলাফলটা কোন দিকে যেতে পারে? আর যদি আপনি এক্সপেক্ট করেন বাংলাদেশ জিতবে, সেই ক্ষেত্রে কাজটা কতটা কঠিন হতে পারে? অবশ্যই যত শর্টার ফরম্যাট হয়, তখন বড় টিম ছোট টিম না, দিন আসলে যার যেরকম শুরু করে, এবং মোমেন্টাম একটা খুবই বড় ইস্যু। তো আসলে ছোট বড় দেখার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা যদি আমাদের মোমেন্টামটা, সেটা ব্যাটিং করি সেটা বোলিং করি, আমাদের দিকে বেশি সময় ধরে রাখতে পারি, তাহলে আমাদের সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। টি-20 ম্যাচে আমরা বেশিরভাগ সময় দেখি যে কোনো একজন ক্রিকেটার পুরো ম্যাচের সিনারিওটা বদলে দিয়ে থাকেন। বাংলাদেশের মানে প্রেক্ষাপটে ওই চট্টগ্রামের উইকেটে, টাইগার স্কোয়াডে আপনি কাউকে কি দেখেন যে কিনা ম্যাচের মোমেন্টাম যে কোনো সময় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন? অবশ্যই এখানে যারা আসলে এই টি-20 স্কোয়াডের মধ্যে আছে, সবার আসলে ক্যাপাবল যে কোনো সময় মোমেন্টামটা চেঞ্জ করে দেওয়ার, যে রোলে আছে। তো আমি এখান থেকে সবাই একদিনে মানে সবাই পারফর্ম করবে না, যে দেখা যায় যে পুরা একটা টিমের মধ্যে কিছু ব্যাটিংয়ে দু একজন পারফর্ম করে আর সবাই অ্যাভারেজলি তাকে সাপোর্ট করে। বোলিং ইউনিটটা দেখা যায় যে দুইজন ভালো পারফর্ম করতেছে, ওকে সবাই সাপোর্ট করছে, তো হিসেবে এইভাবেই যায়। তো যে কেউ আসলে এখান থেকে পারফর্ম করতে পারে। টি-20 সিরিজ শুরুর আগে দল যখন ঘোষণা করা হলো, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজ সবাইকে বিশ্রামে রাখা হয়েছে। নিশ্চয়ই পেসারদেরকে ওয়ার্কলোড কমানোর জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় সুযোগ পেয়েছেন সাকলাইন এবং রিপন মণ্ডল অবশ্য তার নার্ভের পরীক্ষা বারবারই দিয়ে আসছেন বিপিএল, তার আগেও আমরা দেখেছি সুপার ওভারে করেছে। সেই জায়গা থেকে রিপন মণ্ডল এবং সাকলাইন, তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কতটুকু থাকবে? এবং মাঠের ক্রিকেটে আপনি তাদেরকে একদম ছোট থেকে চেনেন, তাদের যে মেন্টালিটি গড়ে উঠেছে সেটা কেমন আছে বর্তমানে? আপনি যখন ইয়ুথ থাকবে তখন এক ধরনের চ্যালেঞ্জ, এক ধরনের প্রেশার থাকে। যখন আপনি সিনিয়রে আসবেন, এলিট গ্রুপে খেলবেন, এইখানে এরা যে আসছে এখান থেকে কিন্তু তারা বিপিএলে প্রুভেন, এবং নার্ভের যে পরীক্ষার যেটা কথা বললেন, সেই পরীক্ষা তারা দিয়ে আসছে। সাথে সাথে তাদের স্কিলের এক্সিকিউশনটা ওই সময় ম্যাচ সিচুয়েশনে তারা বারবার প্রুভ করেছে। তো এটা একটা ভালো অপরচুনিটি তাদের জন্য।
এই সিরিজটা এখানে তারা আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ তারা তাদের যে পোটেনশিয়ালিটি আছে এটা শো করতে পারবে। আমি আরেকটু ফিরতে চাই ওয়ানডে সিরিজটাতে। টি-20 সিরিজে যেমন সাকলাইন এবং রিপন মণ্ডলকে সুযোগ দেওয়া হলো, ওয়ানডে সিরিজেও কি আমাদের সুযোগ ছিল না দু একজন নতুন মুখে পরীক্ষা করার মতো? যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ, দু একজন যদি এক্সট্রা আপনার পাইপলাইনে যুক্ত করা যেত সেক্ষেত্রে কি সুবিধা হতো কিনা? এটা সম্পূর্ণই আসলে সিলেক্টররা কিভাবে চিন্তা করছে। আর যেটা আপনি বললেন এখন টি-20 ওয়ার্ল্ড কাপ নাই, এটা অনেক পরের ব্যাপার, কিন্তু এখন যে সামনে যেটা আছে এটা হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। তো ওয়ানডেতে আমাদের দ্রুত আসলে সেট করতে হবে যে আসলে কে কোথায় খেলবে, ব্যাটিং অর্ডারটা কেমন হবে, বা বোলিং ইউনিটটা কে কি কোথায় বল করবে, কি রোল হবে, এই জিনিসগুলো এখনই সময়। তো আমার কাছে মনে হয় না ওয়ানডেতে খুব বেশি চেঞ্জ করার অপশন আছে, কেন আমাদেরকে দ্রুত এই ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আমাদের যে স্কোয়াড এবং প্রত্যেকটা ছেলে যে যে রোলে প্লে করবে ওই জায়গাগুলো তাকে এনাফ সুযোগ দেওয়া, সে যেন রেডি হয়ে যেতে পারে। টি-20 সিরিজ নিয়ে কথা বলছিলাম আমরা, সেখানে যদি আমরা রিপন মণ্ডল এবং সাকলাইনের কথা আপনি বলছিলেন, সেই জায়গায় মুস্তাফিজ, নাহিদ কিংবা তাসকিনকে বিশ্রাম দেওয়া হলো, তাদেরকে আপনি মিস করবেন কিনা? আসলে মিস করার ব্যাপার না, আমার মনে হচ্ছে যারা ইয়ুথ ছেলে আসছে, নতুন যারা আসছে, সাকলাইনের কথা বললেন, রিপন মণ্ডলের কথা বললেন, এদের জন্য ভালো অপরচুনিটি তাদেরকে প্রুভ করা, এবং তারা যদি প্রুভ করতে পারে তাহলে আমাদের জন্য যেটা বললেন যে পেসার ইউনিটের মধ্যে আরও কম্পিটিশন বাড়বে, এবং যেটা আমাদের লাভ, যেটা ভবিষ্যতে যেটা লাভ হবে যে তাহলে আমরা আসলে যেটা ওয়ার্কলোডের কথা বললেন, আমরা আসলে ওয়ার্কলোড ম্যানেজ করে আমরা এই ছেলেগুলোকে খেলাতে পারবো, আমাদের পেসার ইউনিটটাও আসলে পারফর্ম করতে থাকবে ধারাবাহিকভাবে। পেস ইউনিট নিয়ে কথা বলছিলেন, আমি যদি একটু স্পিনে ফিরতে চাই, আমরা যখন থেকে বাংলাদেশ ক্রিকেটের পথ চলা শুরু তখন থেকেই বাংলাদেশ অন্ততপক্ষে নিজেদের মাটিতে একটা স্পিনিং টিম হিসেবেই কিন্তু পরিচিত। একটা সময় আমরা একই দলে 4 জন বাহাতি স্পিনার দেখেছি, একই স্কোয়াডে খেলতেও দেখেছি। সেই জায়গা থেকে এখন একটা পেসারদের দাপট, এবং দীর্ঘ 4-5 বছর থেকে কিন্তু পেসাররা দাপট দেখিয়ে যাচ্ছে। সেই জায়গায় স্পিনটা আমরা দেখছি কিছুটা দুর্বল। বিগত কয়েকটা সিরিজের দিকেও যদি আমরা তাকাই, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু তারা আসলে আশানুরূপ যে পারফরমেন্স তাদের কাছ থেকে যেটা আশা করা হয় সেটা তারা করতে পারছেন না। পেস যে আক্রমণ, তাদেরকে জায়গা দিতে গিয়ে স্পিনটা পিছিয়ে পড়ছে কিনা? আমি আসলে এভাবে দেখি না, এই দেখাটা হচ্ছে যে আমাদের মাইন্ডসেটের ব্যাপার। আমরা আসলে আপনি যেটা বললেন যে একটা সময় ছিল স্পিন নির্ভর টিম, স্পিন নির্ভর টিমটা ছিল আসলে আমাদের উইকেটটাও আসলে সাপোর্ট করতো যে স্পিন ফ্রেন্ডলি ছিল। তো ওইখান থেকে আমাদের মনে হয়েছে যে না, আমরা যদি বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভালো করতে চাই, আমরা যদি অ্যাওয়েতে ভালো করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ওই পেস ইউনিট ভালো হতে হবে, এবং পেস বান্ধব উইকেটের মধ্যে খেলা, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবেও খেলা শিখতে হবে, বলারদেরও ভালো করতে হবে। তো ওইখান থেকে আসলে পথ চলা। আপনি যদি লাস্ট এই সিরিজে দেখেন, এখানে দেখবেন যে পেসার ইউনিট কিন্তু যথেষ্ট ভালো বল করেছে। পুরা নাহিদ রানা বলেন, মুস্তাফিজ বলেন, বা শরীফুলের কথা বলেন, তো সবাই পারফর্মার। এটা আসলে পেস বান্ধব উইকেট আছে। এখন যেটা মেইন কথা যেটা আপনি বললেন যে স্পিনাররা আসলে পিছিয়ে আসছে কিনা, আমাদের স্পিনাররা আসলে এতদিন ধরে আমরা বল করার অভ্যাস ছিল, যেটা আমাদের মধ্যে স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল, সেই উইকেটের মধ্যে আমরা আসলে বল করতাম। তো আমাদেরকে এখন পেস বান্ধব উইকেটের মধ্যে স্পিনাররা কিভাবে আসলে সাফল্য পাবে, এটা আমাদেরকে ওই কোচিংটা করাইতে হবে, একটা ছেলেদেরকে বুঝতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে রোল। আপনি যখন পেস বান্ধব উইকেটে আপনি যখন অ্যাজ এ স্পিনার বল করবেন, তখন আপনার রোলটা আসলে কী হবে, আপনিও যদি অনেক অ্যাটাকিং থাকেন তাহলে আসলে রান দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো দেখা যায় যে স্পিন বান্ধব উইকেটের মধ্যে পেস বোলারদের রোলটা থাকে যে সাপোর্টিং অ্যাক্টরের মতন, আবার যদি পেস বান্ধব হয় তাহলে স্পিনারদের রোলটা থাকে আসলে ওই একই জিনিস উল্টা হয়ে আসে, যে রিভার্স হয়ে আসে, যে সাপোর্টিং অ্যাক্টরের মতন। তো সাপোর্টিং অ্যাক্টর হইলে তখন আমি আসলে রান কন্টেন্ট করব, কিভাবে আমি আসলে বল করব, এই জিনিসগুলো অনেক কিছু আছে। তো আমাদের ছেলেরা এখন এই উইকেটের মধ্যে বল করা শিখছে। আগে যেটা ছিল যে অ্যাওয়েতে গেলেই খালি এই প্রবলেমের মধ্যে পড়তো, এখন যেটা শুরু হয়েছে যে আমাদের হোমেও আমরা আসলে পেস বান্ধব উইকেটের মধ্যে খেলা শুরু করেছি। এখানে আস্তে আস্তে যত খেলবে ছেলেরা, আমার কাছে মনে হয় যে এই সময় যত সময় যাবে তত স্পিনাররা আরও পরিপক্ক হয়ে যাবে, যে আসলে এরকম উইকেটে কীভাবে সারভাইভ করার কথা আমি বলবো না, কীভাবে আসলে বলে করতে হয়।
সেই জায়গা থেকে রিশাদকে কিছুটা আলাদা করা যায় কিনা? আমরা রিশাদকে দেখেছি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তিনি খেলেছেন, তিনি অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছেন, তিনি পাকিস্তানের ফ্ল্যাট উইকেটও বল করেছেন, প্রত্যেকটা জায়গায় তিনি সফল হয়েছেন, তিনি উইকেট নিয়েছেন, তিনি রানও তিনি চেক দিয়েছেন। সেই জায়গায় রিশাদকে আপনি আলাদাভাবে মূল্যায়ন করবেন কিনা? রিশাদকে স্পিন, রিস্ট স্পিনার আর ফিঙ্গার স্পিনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো উইকেটের মধ্যে রিস্ট স্পিনারদের সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি ওই বলার অ্যাকুরেট বল করতে পারে এবং বৈচিত্র্য থাকে বলের মধ্যে। রিশাদের ক্ষেত্রে যেটা আছে, বাউন্সটা খুবই ভালো। তো আমাদের দেশে স্পেশালি আমাদের যেসব স্কিডি উইকেটে, এই উইকেটে রিস্ট স্পিনারদের থেকে ফিঙ্গার স্পিনাররা বেশি সাকসেস হয়। রিস্ট স্পিনারদের জন্য উইকেট আসলে একটু বাউন্স উইকেট দরকার হয়, যেটা অস্ট্রেলিয়াতেও পেয়েছে, বা আপনি যেটা বলেন পাকিস্তানের কথা। তো দেখবেন যে ও এইসব জায়গায় গেলে বেশি সাকসেস হয়। আমাদের দেশে কম্পারেটিভলি একটু কম। এটা হচ্ছে যে উইকেটের জন্য, উইকেটের থেকে বাউন্সটা আসলে যে পরিমাণ পাওয়ার কথা ওই পরিমাণ বাউন্সটা সে পায় না। তো এই উইকেটের মধ্যেও আসলে ওকে বল করা শিখতে হবে, যে এই উইকেটের লেন্থটা আমি কোথায় বল করব, কোন পেসে বল করব, বা অন্য যদি বৈচিত্র্য থাকে সেইগুলো আসলে ইমপ্রুভ করতে হবে। তো এই জায়গাগুলো রিশাদের এখন যেসব উইপেনগুলো আছে এগুলো আমার কাছে মনে হয় যে হার্ড উইকেট, বাউন্সি উইকেটের জন্য খুব ভালো। কিন্তু রিশাদকে অবশ্যই শিখতে হবে যে আমাদের মতন স্কিডি উইকেট, একটু লো বাউন্স, একটু স্লো উইকেট, এই উইকেটে কীভাবে সে নিজেকে অ্যাডজাস্ট করবে। একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন সবসময় ফ্যানদের মধ্যে করি, বিশেষ করে এটা আমরা যারা বাংলাদেশের ক্রিকেট সমর্থক তাদেরকে এই কোশ্চেনটা বেশি করতে দেখি, এই প্রশ্ন তুলতে দেখি। সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ একজন অধিনায়ক, তিনি ফ্যানদের দাবি, এটা আমি বারবার কোট করে বলছি, ফ্যানদের দাবি তিনি তার জায়গা নিয়ে খুব বেশি শঙ্কিত। সে কারণে তিনি স্পিনারদের খুব বেশি সুযোগ দিতে চান না, যারা কিনা তার সমকক্ষ। সুযোগ থাকার পরও রিশাদকে বল না দেয়া, নিজে বোলিংয়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে একটা কন্ট্রোভার্সি সবসময় ফ্যানদের মধ্যে চলে। এই বিষয়টা কোচ হিসাবে আপনারা কিভাবে দেখেন? আসলে ফ্যান কিভাবে চিন্তা করছে এটা নিয়ে তো আমরা যখন টিম করবে বা যারা খেলছে তারা তো আসলে ওইটার পরে বেস করে তো আমরা আসলে চিন্তা করি না। আমরা চিন্তা করি যে একটা খেলার মধ্যে মিরাজ বা স্পিনার যারাই বলে না কেন, সে আসলে কোথায় কখন বল করবে এবং তার রোলটা কি হবে, এই জায়গাগুলো নিয়ে আমরা চিন্তা করি। যে ফ্যান কি চিন্তা করছে এটা আমাদের আসলে চিন্তা করাটা ঠিকও না। কেন ওইখানে ফ্যানরা চিন্তা করে, ওইখানে অনেক ইমোশন থাকে। আপনি যখন অনেক ডিসিশন, যখন ইমোশনের পথে নেবেন তখন ডিসিশন মেকিংটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা আসলে চিন্তা করি যে রিয়েলিটি দিয়ে কি চ্যালেঞ্জ আসলে আসছে, ওইখানে কোন ছেলেটা ওই অ্যাপ্রোপ্রিয়েট ওই সিচুয়েশনে ভালো করতে পারবে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আসলে ওইগুলো চিন্তা করেই আসলে করে। আপনি যদি এই যে একটা কথা বললেন যে রিশাদকে কম বল করানো হয়েছে, মিরাজ বল করছে, আপনি যদি দেখেন যে মিডল ওভারগুলোতে যে বল করবে, হয় আপনি উইকেট বেশি বের করবেন, আপনি রান দেন অনেক, কিন্তু আপনার মিডল ওভারগুলোতে তাহলে আপনার উইকেট পাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে, আর না হলে আপনার ইকোনমি ভালো থাকতে হবে। যে কোনো একটা করতেই হবে আপনার। আপনি যদি আপনি খরচই হন, কিন্তু আপনি 4টা উইকেট বের করে দেন, 3টা উইকেট বের করে দেন, তাহলে তো খেলাটা আমাদের দিকে মোমেন্টাম থাকবে। তো রিশাদ যখন বোলিং করেছে তখন আপনি দেখবেন যে আসছে ইকোনমিটা কততে ছিল। আবার মিরাজ যখন মিডল ওভারগুলোতে বল করেছে তখন ইকোনমি কীভাবে ছিল, কত ছিল। আমার কাছে মনে হয় না যে রিশাদের থেকে মিডল ওভারগুলোতে মিরাজের ইকোনমি বেশি ছিল। তো আসলে যেটা বললেন, অডিয়েন্স বিভিন্নভাবে চিন্তা করে, কিন্তু খেলার কিছু ইকুয়েশন আছে। খেলা কিভাবে চলবে এটা কোচরা জানে, এটা প্লেয়াররা জানে। তো আমরা আসলে সেইটা ফলো করার চেষ্টা করি, ওই প্রসেসটা মেনটেন করার চেষ্টা করি। টি-20 সিরিজের পরে পাকিস্তান আসলে বাংলাদেশে একটা টেস্ট সিরিজ খেলতে আসবে। এই টেস্ট সিরিজটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? টেস্ট সিরিজ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং টেস্ট র্যাঙ্কিংয়েরও একটা ব্যাপার আছে। তো প্রত্যেকটা টেস্ট আসলে যেটা ওয়ানডে নিয়ে আমরা যেরকম ওয়ারিড হয়ে আছি, তো টেস্টের জন্যও আমরা আসলে প্রিপেয়ার্ড হচ্ছি। টেস্ট যারা খেলবে তারা এখন বিসিএল খেলছে, বিসিএল খেলার পরে 27 তারিখ থেকে আবার টেস্টের জন্য যে প্রোগ্রামটা হবে ওইটা আমি আসলে দেখছি এখন টেস্ট প্লেয়ারদেরকে। তো আমরা আমাদের মতন করে যা ফ্যাসিলিটিস আছে সেটারই সর্বোচ্চ ব্যবহার করে ওইটার জন্য রেডি হচ্ছি। তো অবশ্যই টেস্ট তো মানে এটা আমার কাছে মনে হয় সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট, এবং এখন যে আমাদের টেস্ট টিম, এই টিমটা যদি আমরা সেটেল ডাউন করে লম্বা সময় খেলতে পারি তাহলে টেস্টে আমাদের ভালো করার মানে যত দিন যাবে তত ভালো করব। কোচ সোহেল ইসলাম
তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের মাস্টার শেফ। যখন কেউ থাকে না তখন আপনার শিষ্যরা ঠিকই আপনার কাছে ছুটে আসেন, ভুল ত্রুটি নিয়ে কাজ করেন, আপনিও সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করেন। এই বিষয়টা কিভাবে এনজয় করেন? অবশ্যই এনজয়ের ব্যাপার। এনজয় না করলে তো আর এটা মানে এত লম্বা সময় ধরে করা সম্ভব ছিল না। এটা এক একজনের কোচিং ফিলোসফি এক এক রকম। আসলে আমি কি চাই, আপনি যখন কোনো ডেভেলপমেন্টের প্রোগ্রামের মধ্যে থাকবেন, কোচিংটা দুই রকম হয়। একটা, আপনি যখন ডেভেলপমেন্টের ইয়াতে থাকবেন তখন আসলে ডেভেলপমেন্টের ব্যাপারগুলো দেখবেন, আর একটা হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড, যেটা ন্যাশনাল টিমে হয়। রেজাল্ট নিয়েই চিন্তা করে যে প্লেয়ারদের কাছ থেকে কীভাবে আমি পারফরমেন্সটা বের করে রেজাল্ট করব। আর ডেভেলপমেন্টের প্রসেসে রেজাল্টটা ভালো করার জন্য, পারফরমেন্সটা ভালো করার জন্য আসলে কি কি ডেভেলপ করতে হবে ওই প্রসেস নিয়ে কাজ করে। তো আমি দুইটাই এনজয় করি। যখন যেটা রোল দেওয়া হয় সেটাই করার চেষ্টা করি। তো নর্মালি এখন যেটা আছে যে টাইগার্সের দায়িত্ব আমার উপরে আছে, তো সেখানে ছেলেদেরকে প্রিপারেশন করানো, এবং সেটা ওয়ান ডে, সেটা টেস্ট বা টি20-র জন্য। তো ওইখানে দেখা যায় যে টেকনিক্যাল বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে। এখন একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হলো যে বিভিন্ন একটা প্লেয়ার বিভিন্ন ফরম্যাটে খেলে, বিভিন্ন ফরম্যাটে খেললে কিন্তু খেলার প্যাটার্ন চেঞ্জ করতে হয়, ব্যাটসম্যানদের বলারদের লেন্থ চেঞ্জ করতে হয়। তো অনেক কিছুই আছে। তো এই টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টগুলো যখন তারা করে তখন আমার সাথে কথা হয়, বা আমাদের সাথে আরও যারা থাকে তাদের সাথে কথা হয়। তো এনজয় করি, এবং ছেলেদেরকে আসলে হেল্প করার চেষ্টা করি। কেন, আলটিমেটলি ভালো খেললে তো এটা দেশের জন্যই লাভ। ছোট্ট করে যদি আমাকে একটু বলতেন, আপনি বাংলা টাইগার্স নিয়ে কাজ করছেন, এই বাংলা টাইগার্সের কাজটা আসলে প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া আগাচ্ছে বা কোন প্রক্রিয়া কাজটা হচ্ছে? এখন বাংলা টাইগার্স আসলে ন্যাশনাল পুলের প্লেয়ার নিয়েই মেইনলি রান করে। যেটা হয় যে একটা সিরিজের আগে ধরেন, এখন ন্যাশনাল যারা কোচরা আছে তারা আসলে টি20 এবং ওয়ানডে প্লেয়ার নিয়ে ব্যস্ত ছিল। তো আমার টাইগার্স এখন যেটা করছে যে লাল বলের প্লেয়ার যারা দুইটা টেস্ট খেলবে সেই প্লেয়ার নিয়ে আমি কাজ করছি। তো নর্মালি দেখা যায় যে যখন আবার টেস্ট খেলতে যায়, এরপরে যখন বাইরে অ্যাওয়ে সিরিজ থাকে, যখন দুইটা টেস্ট দিয়ে শুরু হয়, তারপরে ওয়ানডে খেলে, টি20 খেলা শেষ হয়, তখন দেখা যায় যে টেস্ট খেলতে চলে গেছে আগে, তখন ওয়ানডে এবং টি20-র কিছু প্লেয়ার থাকে, সেই প্লেয়ারগুলো। তো মেইনলি টাইগার্স হচ্ছে এখনও পর্যন্ত ন্যাশনাল পুলের প্লেয়ার প্রিপারেশন ফেজ নিয়ে কাজ করে, এবং সাথে সাথে ইন্ডিভিজুয়ালি যেসব অ্যাডজাস্টমেন্ট দরকার হয় বা ডেভেলপমেন্টের যেসব জায়গা তারা বলে, তাদের সাথে ডিসকাস করে আসলে সেই জায়গাগুলোতে কাজ করা হয়। ছোট্ট করে আরেকটা বিষয় জানতে চাইবো, একদম মাঠের বাইরের কথা। বিসিবিতে একের পর এক পরিবর্তন, সভাপতি আসছেন, সভাপতি যাচ্ছেন, এই বিষয়গুলো কি মাঠের ক্রিকেটের প্রভাব ফেলে না? না, খুব একটা আমি তো দেখি না। যে আমি যেহেতু সারাক্ষণই প্লেয়ারদের সাথে থাকি, তো আমরা এই জিনিসগুলো নিয়ে আলাপ খুব একটা করি না, এবং এটা তাদের নিজস্ব গতিতেই চলতে থাকে। এবং এটা পরিবর্তন হলেও আসলে আমাদের যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস বা আমরা যেসব জিনিস চাই, বা আমাদের ট্রেনিংয়ের যে ট্রেনিং করার জন্য যেসব এনভায়রনমেন্টের দরকার হয়, সেসব জিনিস তো দেখি সবসময় একই রকমই থাকে। তো আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। আমরা আসলে আমাদের যখন ট্রেনিংয়ে আসি তখন আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ কোচ। তো এটা নিয়েই আমরা আসলে থাকতে চাই। জনাব সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টার প্লাইতে আসার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাই।